আপনার ভবনের আসলে কতটা ক্ষতি হইলো এবং যেই ক্ষতিটা আপনি অন্য কোনো ওয়েতে রিকভার করতে পারবেন না। কোন রকমে টান বোল্ট প্রয়োগ করে এই জায়গাটাকে যতটুকু কাছে আনার বা চাপানো হবে। তারপরে এই জায়গায় কাগজ বা অন্য ধরনের সাদৃশ্য বস্তু, চট হইতে পারে বা আদার্স হইতে পারে, সেইটা দিয়ে যাতে কংক্রিট এইখান থেকে না পড়ে, ওপরে ঢালাই দিয়ে ভাইব্রেটর ব্যবহার করা ছাড়া রড দিয়ে ওই জায়গায় কম্প্যাকশন করা হবে। রাতে ঢালাই করতে গিয়ে আপনার শাটারিং এবং সেন্টারিং ফেল করলো অথবা দিনেই করলো, খুবই সিম্পল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। দেখেন, কাঠের শাটার, এই জায়গায় একটা রড দিয়ে সেফটি দেওয়া হয়েছে, এর শেপটা ইউ এর মতন, এই যে এইরকম এসে এইরকম গিয়ে আবার উপরে চলে গেছে, দেখতে কিন্তু ইউ এর মতন, এর জন্য এইটাকে বলা হয় বিমের ইউ। এখন এই বিমের ইউ আসলে কেন গুরুত্বপূর্ণ? আসলে ছাদের কাস্টিং যখন করা হয়, কংক্রিটের কিন্তু একটা সেলফ প্রেসার আছে, প্লাস যখন আপনি সেলফ প্রেসারের ভেতরে যখন ভাইব্রেশন করবেন তখন কিন্তু দেখা যায় ওই জায়গা থেকে কিন্তু ছুটে যেতে পারে। সো সেন্টারিং থেকে শাটারিং কি করে হতে পারে, এই জায়গা থেকে ছুটে যেতে পারে, যার জন্য কিন্তু ইউ ব্যবহার করা হয়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা খুবই সিম্পল জিনিস, হয়তোবা না দিলে কি সমস্যা, ইনফ্যাক্ট অনেক জায়গায় দেয় না। আপনারা কিন্তু রিসেন্ট অনেক জায়গায় দেখছেন যে বাংলাদেশে সেন্টারিং এবং শাটারিং কিন্তু ফল করছে। এই ফল করার পেছনে কিন্তু এই কারণটাও কিন্তু দায়ী। চলুন আমরা একটা ভিডিও দেখে আসি। জিনিসটা কি অনেক সিম্পল। ধরেন আপনি রাতে ঢালাই করতেছেন, রাতে ঢালাই করতে গিয়ে আপনার শাটারিং এবং সেন্টারিং ফেল করলো অথবা দিনেই করলো, আপনি তখন কি ঢালাই করবেন নাকি শাটারিং সেন্টারিং ঠিক করবেন? আর একটা কথা সবসময় মনে রাখবেন, শাটারিং এবং সেন্টারিং যদি ফেল করে, ওই জায়গায় আপনি 100% সাথে সাথে রিপেয়ার করে আপনি কাস্টিং গুণগত মানের সাথে করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? ধরেন এইখান থেকে শাটারিং এবং সেন্টারিং ছেড়ে দিল, তখন কোন রকমে টান বোল্ট প্রয়োগ করে এই জায়গাটাকে যতটুকু কাছে আনার বা চাপানো হবে। তারপরে এই জায়গায় কাগজ বা অন্য ধরনের সাদৃশ্য বস্তু, চট হইতে পারে বা আদার্স হইতে পারে, সেইটা দিয়ে যাতে কংক্রিট এইখান থেকে না পড়ে, ওপরে ঢালাই দিয়ে ভাইব্রেটর ব্যবহার করা ছাড়া রড দিয়ে ওই জায়গায় কম্প্যাকশন করা হবে। কারণ ঢালাই তো শেষ করতে হবে, ওই জায়গা তো বাকি রাখতে পারবে না ওইভাবে। তাহলে কি হচ্ছে, নিচের অংশে কিন্তু ঢালাই হচ্ছে না। পরবর্তীতে দ্রুত তারা কি করবে, শাটার ওইখান থেকে রিপ্লেস করে এবং সেন্টারিং ওই জায়গা থেকে সরায়ে ওই জায়গায় মোটর দিয়ে কভার করে দিবে। মোটর কিন্তু এয়ার টাইট না, সো ওইখান থেকে তাহলে কি পরবর্তীতে বায়ু প্রবেশ করে আপনার পুরো ভবনের রডটাকে কিন্তু ড্যামেজ করে ফেলবে এবং সারাউন্ডিং এর যতটুকু এরিয়া ওই সেন্টারিং এবং শাটারিং ফেলের কাছাকাছি ছিল, ওই জায়গায় কিন্তু পরবর্তীতেও ভাইব্রেটর ব্যবহার করা হবে না। তাহলে কি ঢালাই কম্প্যাক্ট হইলো না? তাহলে আপনি বোঝেন যে আপনার ভবনের আসলে কতটা ক্ষতি হইলো এবং যেই ক্ষতিটা আপনি অন্য কোনো ওয়েতে রিকভার করতে পারবেন না। সুতরাং আপনাকে বিমের নিচে ইউ ব্যবহার করতেই হবে। বিমের নিচে ইউ কিভাবে ব্যবহার করব? প্রতি 2.5 থেকে 3 ফিট পর পর আপনাকে ইউ ব্যবহার করতে হবে বিমের নিচে, এবং অবশ্যই আপনাকে বিমের কর্নারে ইউ ব্যবহার করতে হবে। আমি যেমন দেখতে পাচ্ছি এই জায়গাটাতে ইউ একটু দূরত্বে ব্যবহার করা হয়েছে, প্রায় আমি বলতে পারি এই জায়গায় হয়তোবা 20 ইঞ্চি, কিন্তু উচিত ছিল এই পাশে আরেকটি ইউ ব্যবহার করা, কারণ কর্নার থেকে সব সেন্টারিং এবং শাটারিং ছুটে যাওয়ার প্রবণতা তৈরি হয় ঢালাইয়ের সময়। তারপর তো কন্টিনিউয়াস আমরা 2.5 থেকে 3 ফিট পর পর ইউ ব্যবহার করব, যেমন তারা করছে। দেখেন, আরেকটা জায়গায় আপনাকে ডাবল ইউ ব্যবহার করতে হবে। ডাবল ইউ মানে 2টা ইউ। কোথায়? দেখেন, এই জায়গায় কি বিমের শাটার জয়েন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তাহলে এইখানে একটা ইউ প্লেস করা দরকার ছিল এবং এইখানে আরেকটা ইউ প্লেস করার দরকার ছিল।
যখন কংক্রিটিং করবে এবং ভাইব্রেটর ব্যবহার করবে, ভাইব্রেশন হবে, তখন এই জায়গা থেকে ছোটার প্রবণতা তৈরি হবে, এই জায়গা থেকে। তাহলে কি আপনি যদি এই পাশে একটা ইউ প্রোভাইড করেন এবং এই পাশে একটা ইউ প্রোভাইড করেন, আপনি কিন্তু মোটামুটি ঢালাইয়ের সময় নিশ্চিন্তে ঢালাই করতে পারবেন। এবং ঢালাইটা যদি সুন্দর করে করতে পারেন, অবশ্যই আপনার ভবনের স্ল্যাবের গুণগত মান ভালো থাকবে। আশা করি এই বিষয়টি সবাই আমলে নেবেন এবং ইউ ব্যবহার করার ক্ষেত্রে কেউ কখনো গাফিলতি করবেন না। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।